আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন ও পতিত শক্তির লোকজনের কর্মকাণ্ডে আইন শৃঙ্খলার অবনতি বললেন আইন উপদেষ্টা। উন্নয়নের চেষ্টায় সরকার। জানমালের নিরাপত্তার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের ঘোষণা। নির্বাচিত সরকার না পাওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান। ধৈর্যের সাথে কাজ করার প্রত্যয়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকলেও টাইগারদের সমীহ করছে ব্ল্যাক ক্যাপসরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে, এটা কোনো অবস্থাতেই করতে দেয়া হবে না। রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এর বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়। রাজশাহীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেওয়ার আগে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এছাড়াও পতিত শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশেই রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং খারাপ উদ্দেশ্য রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে। আইন উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আইন উপদেষ্টা জানান, মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিত করা নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন আইজিপি বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা প্রশাসন ও অনেকে। অভিযোগের শক্ত প্রমাণ আছে এবং যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, তাদের ব্যাপারে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। আবার কেউ যেন অযথা হয়রানির মধ্যে না পড়ে। ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে একসাথে জোরালোভাবে কাজ করতে পারে।
জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ অভিযোগ করে তার পদত্যাগ দাবি করছে তারা। এ নিয়ে জানতে সরাসরি যাচ্ছি শাকের আদনানের কাছে, তিনি আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শাকের, বিক্ষোভ কর্মসূচির এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, ধন্যবাদ। তো আজকে আপনারা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি গণপদযাত্রা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় বরাবর কথা রয়েছে এবং সেজন্য তার প্রস্তুতি নিচ্ছেন এবং এটি ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ একটি ব্যানারে এই আয়োজনটি করা হয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা যে পদযাত্রাটি শুরু করবেন তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এখান থেকে তারা যাবেন এবং তারা যেটা বলছেন যে সারা দেশে যে সাম্প্রতিক সময়ে যে ধর্ষণ অব্যাহতভাবে ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায়, বাসে বা অন্য বিভিন্ন জায়গায়, এবং সেই সঙ্গে যে নিপীড়ন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেসব বিষয়ে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং যে আইনের যে প্রয়োগ সেটি বাস্তবায়ন করা এবং সে প্রয়োজনে সেটিকে সংস্কার করা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটি, যে ব্যানারের অধীনে তারা এটি করছেন এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন, শিক্ষার্থী সহ বিভিন্ন নাগরিক কমিটি বা বিভিন্ন শ্রেণী পেশার যারা রয়েছেন তারা এখানে অংশ নিচ্ছেন এবং দুপুর 1টার দিকে তারা এটি শুরু করার কথা থাকলেও এখনও তারা প্রস্তুতি নিচ্ছেন। তো হয়তো বা কিছুক্ষণ পরেই তারা এই যে পদযাত্রাটি তারা সেটি শুরু করবেন এবং এখন তারা যে ব্যানার এবং যে আকার যে কাজটি তারা এখন করছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেটা তারা জানাচ্ছেন লিখে। এবং এই অবস্থায় তারা বলছেন যে ধরনের ঘটনাগুলো ঘটছে তাতে আর যেন ভবিষ্যতে না হয় সেটি যেন সরকার নিশ্চিত করে। এবং আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেছেন। আদনান, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। রাজধানীর বনশ্রী ডি ব্লকে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুয়েলারি সমিতির ব্যবসায়ীরা। গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের স্ত্রীর অভিযোগ, বাড়ির গেট বন্ধ ছিল, বাড়ির ম্যানেজারের কাছে চাবি চেয়েও পাননি। গেটের সামনে স্বামীকে ছিনতাইকারীরা গুলি করে সব লুট করে নিয়ে গেছে, তার চিৎকারেও গেট খোলেনি। গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান তারা। পুলিশের আশ্বাসে পরে তারা সড়ক থেকে সরে যান। সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, পিলখানায় বিদ্রোহের নামে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তার নেপথ্যে কারা ছিল তা দেরিতে হলেও বের হবেই। তবে যে বিচার সম্পন্ন করা হয়েছে তার সব আসামিকে ঢালাওভাবে খালাস দেয়া ঠিক হবে না। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশনের আয়োজনে বিডিআর ট্র্যাজেডি এবং এর পরিণতি শীর্ষক সেমিনারে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে বিদেশি শক্তি জড়িত থাকলে তাদের দেশীয় দোসরদেরও বিচার করা উচিত। আলোচনায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল HRM রোকন উদ্দিন ও অন্যরা। মিডিয়া হত্যাকাণ্ডের যে সমস্ত ভিকটিমস আছে তাদের ফ্যামিলির একটা স্টেটমেন্ট আমি দেখেছি, এটা অত্যন্ত যুক্তিগ্রাহ্য, যে সবাইকে খালাস করা যাবে না। সবাই যদি খালাস হয়ে যায় তাহলে কি এটা এই এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড কি বাইরের লোকরাই করে দিয়ে গেল? সেটা তো না, নিশ্চয়ই স্থানীয় যোগসাজশকারীরা ছিল। কারা সেই যোগসাজশকারী এবং তার মধ্যে কারা দেশে আছে কারা বিদেশে আছে, এ সমস্ত অনেক অপ্রীতিকর ঘটনার তদন্ত কিন্তু করতে হবে। ব্যাপক দূষণ ও রোগ জীবাণু ছড়ানো সহ চামড়া শিল্পের শ্রমিকের ন্যায্য মজুরি ও চাকরির সার্বিক নিরাপত্তা ঘাটতি মেটাতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে মুক্তি দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রতিযোগিতামূলক বৈদেশিক বাজারে উপযুক্ত মূল্যে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানির ক্ষেত্রে সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স মানা বাধ্যতামূলক। যথাযথ উদ্যোগে এই শিল্পের মালিক শ্রমিক এগিয়ে যাওয়ার পাশাপাশি 5 বছরেই আসতে পারে $1 বিলিয়ন বৈদেশিক আয়। মোশাহিদ রনির রিপোর্ট। দেশীয় কাঁচামালের উপর ভিত্তি করে 1940-এর দশকে বাংলাদেশে চামড়া শিল্পের যাত্রা।
কালের বিবর্তনে 2017 সালে প্রোডাক্ট অব দ্য ইয়ারের স্বীকৃতি পেলেও বাস্তবতা বলছে বিচিত্র সমস্যায় জর্জরিত এই খাত। সমস্যার বিপরীতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বড় প্রতিবন্ধক ট্যানারি শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের LWG সনদ না থাকা। সনাতন পদ্ধতি বেহাল বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকায় ভয়াবহ পরিবেশ দূষণ যেমন ঘটছে, তেমনি ছড়াচ্ছে চর্ম ও সংক্রামক রোগ। নির্গত বিষাক্ত বর্জ্যে মারাত্মক দূষণ ছড়াচ্ছে কারখানার আশপাশের এলাকার নদী ও জলাশয়ের পানি, মাটি এবং বায়ুতে। তথ্য বলছে এই শিল্পের শ্রমিকরা চাকুরির নিয়োগপত্র, পরিচয়পত্র, কর্মঘণ্টা, ন্যায্য মজুরি, চাকুরি স্থায়ীকরণ, চাকুরির সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, স্বাস্থ্যকর কর্মপরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধাসহ অধিকাংশ অধিকার থেকেই বঞ্চিত। শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং পরিবেশগত কমপ্লায়েন্সের যথাযথ প্রয়োগ না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে এই শিল্পের বহু শ্রমিক। পাশাপাশি সামাজিক সুরক্ষা ও চিকিৎসা সুবিধাতেও তাদের প্রবেশাধিকার নিশ্চিত নয়। এ সকল মানদণ্ড অর্জনে পিছিয়ে থাকায় LWG সনদ রয়েছে এখনো অধরা। পরিসংখ্যান বলছে দেশের শিল্প খাতের উন্নয়নে চামড়া শিল্পের অবদান মাত্র 2%। রপ্তানি আয়ের 3.8% আসে চামড়া শিল্প থেকে। অন্যদিকে জিডিপিতে এ শিল্পের অবদান 0.60%। 10 লাখ কর্মসংস্থানের চামড়া খাতে 2030 সালের মধ্যে 30 থেকে 35 লাখ কর্মসংস্থান তৈরি সম্ভব। আর তাতে আসতে পারে 10 থেকে 12 বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা। সকল সম্ভাবনা কাজে লাগিয়ে দেশে একটি টেকসই চামড়া খাত বিনির্মাণে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কাজ করে যাচ্ছে সলিডার সুইস, অসি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 8টি সংস্থা। চামড়া শিল্পের যথাযথ সমৃদ্ধি অর্জনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, শ্রমিক সুরক্ষা, পরিবেশ আইনের কঠোর প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, পরিশোধনাগার এবং পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত সহ গবেষণা ও উন্নয়নে বহুমাত্রিক কর্মকাণ্ড চলমান রয়েছে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের ভেতর গণতন্ত্রের চর্চা করলে দল শক্তিশালী হবে, একইভাবে দেশের ভেতর গণতন্ত্র চর্চা করলে ভোটের অধিকার ফিরিয়ে আনলে দেশ শক্তিশালী হবে। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার নিয়ে অবান্তর তর্ক করলে মূল কাজ পিছিয়ে যাবে। আলোচনা, তর্ক বিতর্ক হবে, তবে খেয়াল রাখতে হবে স্বৈরাচার বা যারা দেশের ভালো চায় না তারা যেন সুযোগ না পায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক কাজ আছে। এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানানো হয়েছে ভাষা আন্দোলনের অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদকে। জোহরের পর ইস্কাটনের নূর নগর জামে মসজিদে তার জানাজার নামাজে অংশ নেন রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের মানুষ ও স্বজনরা। রোববার সন্ধ্যা 6টা 20 ইস্কাটনের বাসভবনে 78 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। লায়লা নওশিনের রিপোর্ট। ভাষার মাসেই চিরবিদায় নিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ। সারা আরা মাহমুদ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন।
জীবদ্দশায় ছিলেন নিভৃতচারী ও প্রচার বিমুখ। ছোটবেলার থেকে শাওন যখন ছোট 2.5-3 বছরের বয়স, তখন আলতাফ মাহমুদ শহীদ হয়ে গেলেন, আর তাকে আর পাওয়া গেল না। তারপর থেকে সে একা এবং খুব কষ্টে সে কাটিয়েছে সারাটা জীবন। এই আসলে ওই আলতাফ করতে করতেই ওনার জীবনটা মানে ওনাকে তিলে দিয়ে শেষ হয়ে গেল। অনেক দুর্বিষহ জীবনযাপনের ভিতর দিয়ে ওনার জীবনের যৌবনের গাথা হয়। তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদ, জামাতা সাইদ হাসান, 3 ভাই 2 বোন সহ অনেক আত্মীয় ও সুহৃদ রেখে গেছেন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, তারা ভেবেছিলেন দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবেন, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। ধৈর্যের সাথে কাজটা সম্পূর্ণ করতে হবে বলেও জানান তিনি। দেশে নির্বাচিত সরকার না পাওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের কাজ করে যেতে হবে। ফায়ারিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে 33 পদাতিক ডিভিশন, রানার আপ হয়েছে 7 ব্রিগেড ডিভিশন। প্রতিযোগিতা অনুষ্ঠানে সেনাপ্রধান নিজে ফায়ারে অংশগ্রহণ করেন। সে সময় ছিলেন সাভার সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে রেল লাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 9টা 20 মিনিটের দিকে কালিয়াকৈরের উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশের দাবি জানান তারা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর কুয়াশা কম থাকায় বীজতলায় চারা ভালো হয়েছে। কোল্ড ইনজুরি মুক্ত সুস্থ চারা রোপণ করতে পেরে খুশি চাষিরা। তবে ধান আবাদের ভরা মৌসুমে সার ও জ্বালানি তেলের দাম বাড়ায় চিন্তিত তারা। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙন ঝুঁকিতে পদ্মা সেতুর 0 পয়েন্ট থেকে জাজিরা পাড়ের 12 কিলোমিটারেরও বেশি এলাকা। বেশি ঝুঁকিপূর্ণ 8.67 কিলোমিটার বাঁধ দ্রুত নির্মাণ না হলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা পদ্মা পাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে, নির্ধারিত সময়েই শেষ হবে প্রকল্প। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন ও পতিত শক্তির লোকজনের কর্মকাণ্ডে আইনশৃঙ্খলার অবনতি বললেন আইন উপদেষ্টা। উন্নয়নের চেষ্টায় সরকার। জানমালের নিরাপত্তার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের ঘোষণা। নির্বাচিত সরকার না পাওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে সেনাবাহিনী, জানালেন সেনা প্রধান। ধৈর্যের সাথে কাজ করার প্রত্যয়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকলেও টাইগারদের সমীহ করছে ব্ল্যাক ক্যাপসরা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।